আজ এমন একজন প্রতিভাবতী মেয়ের জীবনের করুণ পরিণতির কথা শোনাব, যা আপনাদের গল্প বলে মনে হতে পারে। তবে আমি বলবো, বিষয়টা গল্প বলে মনে হলেও একেবারে সত্যি। আজকে আমার গল্পের নায়িকা আনন্দীরা ৩ বোন। সবার বড় আনন্দী। ৩ জনেই রূপবতী, পড়াশোনায় বেশ ভালো। বাবা সরকারি অফিসে কেরানি পদে আছে। মোটামুটি সচ্ছলতার মধ্যেই বড় হয়ে উঠেছে তারা সকলে। পাড়াতে আনন্দীদের ভদ্র মেয়ে হিসেবে বেশ সুনাম রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বেশ ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয় আনন্দী। তার একটাই স্বপ্ন ছিল, পড়াশুনো শেষে একটা সরকারি চাকরি। সে নিজে স্বাবলম্বী হিসাবে বাঁচতে চায়, বাবা মায়ের শেষ জীবনের অবলম্বন হতে চায়, কারণ সে জানে বাবার সঞ্চয় হিসেবে তেমন কিছুই নেই। শহরতলিতে থাকায় একটু বড় হতেই বিয়ের সম্বন্ধ আসতে থাকে আনন্দীর। তবে বাড়ি থেকে বিয়ের তেমন চাপ ছিল না। কিন্তু আনন্দী যখন সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা, তার কিছুদিন আগে পাড়ার এক বাড়িতে পড়াতে যেত। ওই বাড়ির এক আত্মীয়র আনন্দীকে দেখে বা ওর কথা শুনে তার ছেলের জন্য খুব পছন্দ হয় আনন্দীকে। আনন্দীর বাড়িতে পৌঁছে গেল বিয়ের প্রস্তাব নিয়ে। আনন্দীর বাবা ছেলের কোয়ালিটি শুনে সরাসরি না করে দিতে পারল না, ভেবে দেখার সময় নিল। ছেলে ইনকাম ট্যাক্সের অফিসার, বিধাননগরের মেন রাস্তার পাশে দোতলা বাড়ি, গাড়ি বাড়ি সহ বাবা মা ছেলের ছোট্ট পরিবার। বাড়িতে আলোচনায় ঠাকুমা থেকে শুরু করে সবাই সম্মতি জানায়, একমাত্র আনন্দী ছাড়া। আনন্দের বিয়েতে আপত্তি নেই, তবে সে আরও পড়াশুনো চালিয়ে যেতে চায়। চাকরি না পেয়ে সে বিয়ে করতে চায় না। ঠিক হলো, ছেলের বাড়িতে এই ব্যাপারে কথা হবে। সেই সময় সবার বাড়িতে ল্যান্ডফোন থাকতো না, আনন্দীর বাড়িতেও ছিল না। ছেলের বাবার যেন সবুর সইছে না। পরের দিনই আনন্দীর বাড়িতে তাদের মতামত জানতে চলে আসে। এই বিষয়টা শুনে আনন্দীকে কাছে ডেকে বলল, তুই আমার ঘরে লক্ষ্মী হয়ে যাবি। আর এটা তো ভালো ইচ্ছে, পড়াশোনা আমরাও ভালোবাসি, তোর কোনো ইচ্ছা অপূরণ থাকবে না রে মা। আমাদের বাড়ির কাছে কম্পিউটার কোচিং ক্লাস হয়, সেখানে তোকে ভর্তি করে দেব। তবুও আনন্দীর বাবা বলল, সে ঠিক আছে, আগে আপনি বাড়িতে গিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করুন, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আরও বললেন, আমার ৩ মেয়েকে আমার যথাসাধ্য ক্ষমতা দিয়ে পড়াশুনো শেখানোর চেষ্টা করছি। আমিও চাই ওরা সেলফ ডিপেন্ডেন্ট হোক। মেয়ে বলে ওদের অমতে গিয়ে আমি কিচ্ছু করব না। আপনাদের মতামত জেনে ও যদি মত দেয় তবেই এই বিয়ে হবে, তা ওর ফাইনাল পরীক্ষার পরে। ভদ্রলোক জানান, তার বাড়ির কেউই এ ব্যাপারে আপত্তি করবেন না। 100% গ্যারান্টি দিয়ে বেরিয়ে গেল। আনন্দীরা ৩ বোন প্রায় পিঠাপিঠি, সবাই বড় হয়ে উঠেছে, তাই বাবার ওপর চাপও আছে, সেসব বোঝে আনন্দী। ৩-৪ দিন পর আবার ভদ্রলোক হাসি মুখে এসে জানালো, বাড়িতে সকলেই রাজি। পড়াশুনোয় ও চাকরিতে কোনো বাধা নেই জেনে আনন্দীও আর আপত্তি করেনি। দুতরফে দেখাদেখি শুরু হলো। ভদ্রলোক ২-১ দিন পরপর এসে মা লক্ষ্মী মা লক্ষ্মী করে ডেকে আনন্দীর সাথে কত গল্প করে, সবাই দেখে খুশি হয়। সময় মতো ধুমধাম করে বিয়ে হলো তাদের। ছেলে আনন্দীর থেকে বেশ কিছুটা বয়সে বড় আর গম্ভীর। আনন্দীর শ্বশুর বলেছিল, সে এ বাড়ির বৌমা নয়, মেয়ে হয়ে থাকবে। সেই ভরসা নিয়েই আনন্দীর শ্বশুরবাড়িতে এলো। কিন্তু অবাক হলো, বাসর রাতে প্রায় ১:৩০ বাজে সে একা বসে আছে, স্বামীর দেখা নেই। সারাদিনের ধকল তো কম নয়, চোখ দুটো একটু লেগে এসেছে, এমন সময় স্বামী ঘরে ঢুকল। পাশে বসে এ বাড়ির বেশ কিছু নিয়মকানুন কিভাবে মেনে চলতে হবে সেগুলো বলতে লাগলো। আনন্দী জানতে পারল, এতক্ষণ তার স্বামী মায়ের কাছে বউকে শেখানোর জন্য পাঠ নিতে গেছিল। চুপচাপ শুনে গেল আনন্দী। কয়েকদিনের মধ্যে বুঝে যায়, শাশুড়ির হাতে পুতুল শ্বশুর, স্বামীও প্রায় তাই। অযথা নিয়ম জারি করে তার শাশুড়ি। অষ্টমঙ্গলায় ২.৫ দিন থাকার নিয়ম জামাই মেয়েকে। মা বলেছে বলেই পরের দিনই জামাই সবার অনুরোধ উপেক্ষা করে বাড়ি চলে গেল। আনন্দীকে ওর বাবা ২.৫ দিনের দিন শ্বশুরবাড়িতে রেখে আসে। জামাই ও বেয়ানের তেমন কোনো আন্তরিকতা লক্ষ্য করল না আনন্দীর বাবা। বিয়েই মশাই যা সঙ্গ দিল ওই সময়টুকু। শাশুড়ি জানিয়ে দিল,
বাড়ির বউ উঠোনে অযথা আসা যাবে না, পায়চারি করতে হলে ছাদে যাওয়া যেতে পারে। বাবু অফিসে যাওয়ার পর থেকে খুব দরকার না হলে দোতলায় নিজের ঘরে যাওয়ার দরকার নেই। দুপুরে শাশুড়ির ঘরে বা পাশের ঘরে শুতে পারে। সন্ধ্যায় চা টিফিন খেয়ে বাবু এলে তারপর দোতলায় যাওয়াই ভালো। এতে আনন্দের খারাপ লাগেনি। একা ঘরে থাকার অভ্যাস তো নেই। সকলকে ছেড়ে এসে খুব খারাপ লাগতো ওর, তাই নিচেই শ্বশুর শাশুড়ির সাথেই থাকতো। হানিমুনে গিয়ে আনন্দি দেখেছে খুব বেশি রোমান্টিকতা স্বামীর মধ্যে নেই। বিয়েতে অনেক কিছু পেয়েছে বলে মায়ের কথায় নতুন বউকে একটা কোনো স্মৃতি হিসাবেও কিছু কিনে দেয়নি। শারীরিক চাহিদাটাই বেশি স্বামী মহারাজের। বিয়ের পরে বিভিন্ন নিয়মকানুন করতে করতে প্রায় 1.5 মাস কেটে গেল। রেজাল্ট বেরানোর সময় হয়ে গেল, কিন্তু আনন্দি পড়াশুনো কিছুই শুরু করতে পারল না। মনটা খচখচ করতে থাকে। না পেরে শ্বশুরকে একদিন বলল কম্পিউটার কোর্সে ভর্তি করে দেওয়ার জন্য। শ্বশুরের বিহেভিয়ার দেখে অবাক হলো আনন্দি। শ্বশুর যেন একটু এড়িয়ে যেতে চাইছে। বলল, দাঁড়াও, সবে তো বিয়ে হলো, এক্ষুনি এসব নিয়ে কথা বলতে গেলে বাবুর মা রেগে যাবে। বেশ খটকা লাগে আনন্দির শ্বশুরের কথায়। কিছুদিন পরে শ্বশুর রাজি হলেও শাশুড়ি বলল, কম্পিউটার শিখে কি হবে? ঘরের বউ তো আর বাইরে চাকরি করতে যাবে না। শ্বশুর শাশুড়িকে বলল, চাকরি নয়, কম্পিউটার শিখতে চাইছে, শিখুক না, পাশেই তো সেন্টারটা। ভর্তি হলো, তবে ফতেয়া জারি হলো শ্বশুর নিয়ে যাবে, 1 ঘন্টা ওখানে বসে থাকবে, তারপর নিয়ে আসবে। আগে নিয়ম হয়েছিল কোনো দরকারে একা একা বেরানো যাবে না, স্বামী বা শ্বশুর সাথে থাকবে। স্বামী যখন পারবে তখনই বাপের বাড়ি যেতে পারবে, কারণ নিমন্ত্রণে বাবুর ছুটি না পেলে যেতে পারবে না আনন্দি। উনি নিজে তো কোথাও যান না, সারাক্ষণ সংসার সামলে চলেন। আনন্দি এবারে ভাবল, সে বন্দি পাখি নাকি? স্বামীকে বলল বড়রা যা করে ভালোর জন্যই বলে। আর কি, আনন্দি মেনে নিল, তবে মনে মনে বেশ হতাশ হয়ে পড়ল। বাপের বাড়িতে তখনও কিছু জানায়নি এ বাড়ির ব্যাপারে। রেজাল্ট বেরালো, আনন্দি বেশ ভালো রেজাল্ট করেছে, সবাই খুশি। তবে শ্বশুর বাড়ির উচ্ছ্বাস তেমন চোখে পড়ল না আনন্দির। স্বামীর দিকে তাকিয়ে অবাক হলো, এর রেজাল্ট যেন তেমন কিছুই নয়। এমএসসিতে ভর্তি হওয়ার সময় বাঁধল গোল। শাশুড়ির কথা হলো, ছেলের বিয়ে দিয়ে তাকেই সংসারে ঘানি টানতে হবে কেন? আর পড়াশুনো শেষ করতে গিয়ে সময় নষ্ট করলে বাচ্চা নিতে দেরি হবে। বাবুর বয়স হচ্ছে, বাচ্চা মানুষ করবে কবে? আনন্দি শ্বশুর মশাইকে চেপে ধরলে বলল, নতুন নতুন তো তাই অমত করছে, পরে ঠিক মেনে নেবে। এবারে বাবাকে সব জানালো। শ্বশুর কেন এমন কথার খেলাপ করলো জানতে চাইলে আনন্দির বাবাকে শ্বশুরমশাই বলেছিল, তখন তো সকলেই মত ছিল, এখন সবাই আনন্দিকে এত ভালোবাসে যে তার ছেলে তার বউ কেউই চায় না আনন্দি বাইরে গিয়ে কষ্ট করুক। আর তার ছেলে এত ইনকাম করে, আনন্দির তো কোনো অভাব হচ্ছে না। সত্যি তার শাড়ি গয়না কম নেই, তবে এসবে মন ভরে না আনন্দির। আনন্দির বাবা বুঝতে পারে বড্ড ভুল হয়ে গেছে শ্বশুরের কথার উপর ভরসা করে। ছেলে বা শাশুড়ির সাথে আগে সামনাসামনি একবার প্রসঙ্গটা তুলে কথা বলে নেওয়া উচিত ছিল। আনন্দি মনে প্রাণে ভেঙে পড়ে। বাবার হম্বিতম্বিতে ইউনিভার্সিটি ভর্তি হয় আনন্দি। বেশ কিছু বাড়ির কাজ করে ইউনিভার্সিটি যেতে হয়। বাবা বলেছিল, তুমি চাইলে সব ছেড়ে চলে আসতে পারো। আনন্দি ভাবে, দেখি আর কিছুদিন লড়াই করে নিয়মটা পাল্টানো যায় কি না। পড়াশুনোর মধ্যে 2 বছরের মাথায় আনন্দি প্রেগনেন্ট হয়ে পড়ে, যা সে একেবারে চায়নি। স্বামী কোনো রকমের প্রোটেকশন নিতে রাজিই নয়। নিচে লুকিয়ে ওষুধ খাচ্ছিল, তবে কিছুদিন শরীর ঠিক না থাকায় একটু গণ্ডগোল হয়ে গেছিল। এই সময় বাচ্চাটা রাখার ইচ্ছে ছিল না, কিন্তু শ্বশুরবাড়ির সবার আপত্তি। আনন্দির মাও বলেছিল, প্রথম সন্তান নষ্ট করাটা ঠিক হবে না, পরবর্তীকালে সমস্যা হতে পারে। আনন্দি অনেক ভেবে সিদ্ধান্ত নেয় সে মা হবে। অনেকেই তো সন্তান হওয়ার পরেও পড়াশুনো শেষ করে চাকরি করে। হিসাব বলছে ফাইনাল পরীক্ষার 2 মাস আগে ডেলিভারির সময়, তাই আগে থেকেই ভালো করে পড়াশুনো করে তৈরি করে রাখবে ভেবে সেইভাবেই পড়াশুনো করতে থাকে আনন্দি। মনে মনে ভাবে, সে যদি একটা স্কুলের টিচার হতে পারে, এরা তাহলে আর নিশ্চয়ই আপত্তি করবে না। মেয়ে হলো,
1 মাস বাপের বাড়ি থেকেই আনন্দী মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি চলে এলো কয়েকদিন পড়াশুনো ভালো করে করবে বলে। শাশুড়ি ভাবতেই পারেনি সন্তান হওয়ার ধকল সামলেও আনন্দী পরীক্ষা দেবার কথা ভাবতে পারে। পরীক্ষার কিছুদিন আগে থেকেই শাশুড়ি প্রচণ্ড অশান্তি শুরু করলো। এতটুকু বাচ্চা রেখে পরীক্ষার জন্য এতটা সময় বাইরে থাকলে বাচ্চার ক্ষতি হবে। 6 মাসের আগে বেস্ট মিল্ক ছাড়া অন্য কিছু খাওয়ানোই যাবে না। এবারে মুখ খুলল আনন্দী। বিয়ের আগের প্রতিশ্রুতি মনে করিয়ে দিল, তবে কেউ বিষয়টা তেমন গুরুত্ব দিল না। স্বামী বলেছিল, যে সকল স্বামীরা বউয়ের চাহিদা পূরণ করার মতো ক্ষমতা রাখে না সেই সব মহিলারাই নাকি সন্তান ফেলে চাকরি করতে ছোটে। তার কিসের অভাব? মাস গেলে হাজবেন্ড এত হাজার টাকা ঘরে আনে। ঠিক আছে, মাস মাইনে হিসাবে তার স্বামী তাকে 15,000 টাকা করে দেবে। তাহলে তো আর এই জন্য বাচ্চা রেখে বাইরে যেতে হবে না। মায়ের প্রধান দায়িত্ব সন্তানকে ভালোভাবে মানুষ করা। তার স্বামীর একাই সংসার সুন্দরভাবে চালানোর ক্ষমতা আছে। বউয়ের টাকায় সংসার চালানোর মতো পুরুষ সে নয়। তাই তিনি আনন্দী চাকরি করার কোনো প্রয়োজন আছে বলে মনে করছেন না। আনন্দী কিছুতেই বোঝাতে পারে না আত্মসম্মান নিয়ে বাঁচা এক আর স্বামীর কাছ থেকে মাসে মাসে টাকা নিয়ে বাঁচা আর এক। অতটা আত্মসম্মানহীন নয় আনন্দী। তাই সে জানিয়ে দেয় মাস মাইনে তার লাগবে না। প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যে কাটতে লাগলো আনন্দীর দিন। মেয়েকে জড়িয়ে ধরে কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই তার। স্বামী বিষয়টাকে প্রলেপ দেওয়ার জন্য বলল, আসলে তুমি বাড়ি না থাকলে আমাদের ভালো লাগে না। আনন্দী বোঝে এটা তার স্বামীর একটা চাল। মেয়েদের স্বাধীনতার ব্যাপারে খুবই খারাপ মানসিকতা পোষণ করে তার স্বামী, যা আনন্দী একদম মেনে নিতে পারে না। এসব অশান্তির কথা কানে যেতেই বাবা জানায়, ওখানে আর থাকতে হবে না। তোমার মেয়েকে তোমার মা দেখবে। তুমি এখান থেকে পরীক্ষা দিয়ে স্বপ্ন পূরণ করো। আমি আগামীকাল তোমাকে নিয়ে আসব। সারা রাত আনন্দী ভাবতে থাকে এই পরিস্থিতিতে তার ঠিক কী করা উচিত। কোনো কুল কিনারা পাচ্ছে না সিদ্ধান্ত নেবার। পরের দিন বাবা এলে আনন্দী জানায়, এই বাড়ি ছেড়ে তার যাওয়া হবে না। বাবার কেনর উত্তরে আনন্দী বলেছিল, তার দুটো অবিবাহিত বোন আছে। দিদি যদি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে ওঠে, সেক্ষেত্রে বোনেদের বিয়ের ব্যাপারে অসুবিধা হতে পারে। ভালো সম্বন্ধও হাতছাড়া হতে পারে, কারণ সমাজ আজও মেয়েদেরই দোষ খুঁজতে ব্যস্ত থাকে। তাছাড়া সে এখন আর একা নয়, তার মেয়ে আছে। সাথে সাথে বাবা আনন্দীকে বলেছিল, দিদি ভাইয়ের খরচ চালানো দায়িত্ব আমার। তাছাড়া তুই চাকরি পেয়ে গেলে তো আর কোনো চিন্তা থাকবে না। তার উত্তরে যে কথাটা বলল সে আর এড়াতে পারল না আনন্দীর বাবা। আনন্দী বলেছিল, সন্তান তো আমার একার নয়, মেয়ের প্রতি বাবারও সমান অধিকার আছে। সে দেখেছে তার হাজবেন্ড মেয়েকে খুব ভালোবাসে, মেয়ের প্রতি ভীষণ কেয়ারি। বাবা এলে মেয়েও বোঝে ওর খুব কাছের কেউ, তাই বাবা এলে মেয়ে খুব খুশি হয়। এ বাড়ি ছাড়লে তার মেয়ে বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হবে। হাজার চেষ্টা করলেও আনন্দী মেয়েকে বাবার আদর ভালোবাসা দিতে পারবে না। তাই নিজের স্বার্থের কথা ভেবে মেয়ের প্রতি এতটা অবিচার করতে পারবে না সে। সেখানে নিজের স্বপ্নের জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র মেয়ের জন্য বেঁচে থাকবে। মেয়ের জন্য নিজের কেরিয়ার কেন, অনেক কিছু ছাড়তে পারে সে। নিজের মেয়ের কাছে যুক্তিতে হেরে খালি হাতে ফিরে গেল আনন্দীর বাবা। মনে মনে ভাবল, কবে আনন্দী এতটা বড় হয়ে গেল বুঝতেও পারেনি সে। মেয়েকে পিতৃহারা করবে না বলে নিজের সব স্বপ্নের গলা টিপে মেরে রয়ে গেল স্বামীর ঘরে এক ছাদের তলে। মনে মনে প্রতিজ্ঞা করল, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন নিজের জন্য শুধুমাত্র সেটুকুই গ্রহণ করবে স্বামীর, কিন্তু মেয়ের ব্যাপারে কোনো রকমের স্যাক্রিফাইস করবে না। বদলে গেল আনন্দী। স্বাদ আহ্লাদ কমই ছিল আনন্দীর, তবু বাবার ঘরে যেটুকু ছিল সেটুকুও ত্যাগ করল। জীবনটাকে যাপন করতে শুরু করলো সে। এমএসসির ফাইনাল পরীক্ষা আর দেওয়াই হলো না। ঠিক হয়েছিল 1 বছরের গ্যাপ থাক, পরের বছর মেয়ে কিছুটা বড় হয়ে যাবে, বাইরের খাবার খেতেও পারবে, মাকে ছেড়ে কিছু ঘন্টা থাকতেও পারবে। কিন্তু পরের বছর কেন, কোনো বছরই আর পরীক্ষা দেয়নি আনন্দী। তার সমস্ত মনোযোগ মেয়েকে ঘিরে। সংসারে নিজের প্রয়োজন ছাড়া বাকি কাজ ছেড়ে দিয়েছে।
হ্যাঁ, তার স্বপ্নভঙ্গের ক্ষোভ মনের মধ্যে চেপে রাখলেও মেয়েকে নিয়ে আলাদা ঘরে থাকতে শুরু করলো সে। কাউকে মুখে কিছু বলতো না, তবে সবাই উপলব্ধি করতে পারত। শ্বশুরকে প্রচণ্ড ঘৃণা করত আনন্দী, সেটা শ্বশুরমশাই বুঝতে পারত। সেই জন্য শ্বশুর অসুস্থ হয়ে বিছানায় পড়ে বারবার ক্ষমা চেয়েছে আনন্দীর কাছে। মুখে ক্ষমা করেছে বললেও আনন্দী ওনাদের মন থেকে ক্ষমা করতে পারেনি। শ্বশুর নামে অসুর মারা যাবার পর নিয়ম চক্ষু লজ্জা ভয়ে যতটুকু দরকার ততটুকুই মেনেছে, মন থেকে ভালোবেসে মানেনি। মেয়ে একটু একটু করে বড় হতে থাকে। নাচের শখ দেখে নাচে ভর্তি করতে গিয়ে শুনল নাচ শিখে কি হবে। এবারে আনন্দী গুরুত্ব দিল না, নাচে ভর্তি করে দিল। শাশুড়ি স্বামীর বারণ উপেক্ষা করল। সময় এগিয়ে চলে, আনন্দী মন থেকে এ বাড়ির মানুষগুলোর প্রতি আছে শুধুমাত্র কর্তব্যবোধ, ভালোবাসার ছিটে ফোঁটাও বেঁচে নেই তার। শাশুড়িও মারা যায়। সমস্ত সংসারের দায়িত্ব আনন্দীর কাঁধে এসে পড়ে, কিন্তু কিছুতেই মন দিয়ে সংসার করতে পারেনি আনন্দী। আমার সাথে আনন্দীর দুবার দেখা অফিসে। প্রথমবার একটা দূরত্ব ছিল, দ্বিতীয়বার অনেকটাই বন্ধুর মতো মিশেছিলাম আমরা। সেবারে ওর মেয়ে এসেছিল ওর সাথে, 12-এ উঠেছে তখন, মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছিল। মেয়ের সাথে আনন্দীর দারুণ সম্পর্ক, বন্ধুর মতো। ইংলিশ মিডিয়ামে পড়ে, মেয়েটা খুব শান্ত, কম কথা বলে। ও যে বুদ্ধিমতী তা ওর চোখে প্রকাশ পায়। আনন্দী নিজের হেরে যাওয়ার জীবনের কাহিনী শুনিয়েছিল মেয়ের সামনে। মেয়ে সবটাই জানে মায়ের। তখন আনন্দীর একটা চেষ্টা ছিল মেয়েকে প্রতিষ্ঠা করা। মেয়ের মাথায় গেঁথে দিয়েছিল ভালো চাকরি না করে কোনো কিছুই করা যাবে না। সারাদিন মেয়ের পেছনে ছুটে বেড়ায়, রান্নাবান্না কাজকর্ম সবটাই লোকেরাই সামলায়। বাড়ি থেকে মেয়ের স্কুল অনেকটা দূরে, সেখানে ছুটি পর্যন্ত বসে থেকে মেয়েকে নিয়ে ছোটে টিউশনিতে। রাত জেগে মেয়ের পড়ার পাশে বসে থাকে। আনন্দীর মতন ওর মেয়েও ইচ্ছা আগে স্টেবল, তারপর বিয়ের কথা ভাবা যাবে। হয়তো মায়ের বিবাহিত জীবন দেখে ভয় পেয়েছে। যখন দেখা হয়েছিল লাস্ট টাইম, তখন আনন্দীর হাজবেন্ড রিটায়ার হয়ে গেছে। আনন্দী মজা করে বলেছিল, স্বামী এখন বয়স হয়েছে তো, এখন বউয়ের ওপর ডিপেন্ড করতে চায়, পাশে বসে গল্প করতে করতে চা খেতে চায়। কিন্তু আনন্দীর এখন ওইসব আধিক্যতা বলে মনে হয়। ওর মতে যখন সময় ছিল, যখন তাকে পাশে পায়নি, এখন আর তার দরকার নেই। মায়ের নিয়ম মানতে হবে বলে সব অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে তার ওপর। এখন আর আনন্দীর তাকে প্রয়োজন নেই, তবে মনের থেকে না করলেও স্বামীর প্রয়োজনীয় সব দায়িত্ব পালন করার চেষ্টা করে। অসুস্থ হলে ভালো করে তোলার চেষ্টা করে, সেবা করে। তার একটাই কারণ, মানুষটা এত বছর তার ভরণ পোষণ করে চলেছে। যতই হোক, এক ঘরে না হোক, এক ছাদের তলে স্বামী স্ত্রীর তকমা নিয়ে তো আছে। ওর কাছে শুনে অবাক হয়েছিলাম। তখন আমার সবে সবে বিয়ে হয়েছে। বলেছিলাম, এক ছাদের তলে এভাবে থাকা যায়? ও বলেছিল, মায়েরা সন্তানদের জন্য অনেক কিছু করতে পারে। আনন্দীর বলা অনেক কথাই হয়তো ভুলে গেছি আজ, তবে ভুলিনি ওই একটা কথা, স্বপ্নভঙ্গের যন্ত্রণা যে কী তা আমার থেকে বেশি কেউ জানে না। অনেক বছর যোগাযোগ নেই আনন্দীর সাথে। অ্যাকচুয়ালি যে মানুষটার গল্প আজ আপনাদেরকে বললাম, সে আমার দিদির মতো, আমার থেকে অনেকটাই বড়। গল্পের সুবিধার জন্য বন্ধুর মতো সম্বোধন করলাম, নামটাও পাল্টে দিয়েছিলাম। অনেক বছর আর যোগাযোগ হয়নি আমাদের। তবে এখন যখন বসে থাকি, মাঝে মাঝেই মনে হয় আনন্দের জীবনের স্বপ্ন পূরণ তো হয়নি, কিন্তু মেয়েটাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেটা পূরণ হলো কি? এখন ওর মেয়ে কী করছে? অনেক কিছু ভাবনায় আসে। অনেক সময় অনেক ক্ষণিকের পরিচয়ও সারা জীবনের মনে থেকে যায়। আমার জীবনে যেমন আনন্দী। আমি মনে প্রাণে চাই ভগবান যেন আনন্দীর বাকি সব স্বপ্নগুলো পূরণ করে, ওকে মানসিক শান্তি দেয়। আজ আমার গল্পের নায়িকা আনন্দীর জীবনী শুনে ভেবে দেখবেন, আপনাদের আশেপাশে এরকম অনেক আনন্দী রয়েছে, যাদের প্রতিভা থাকার সত্ত্বেও শুধুমাত্র পাশের মানুষগুলো সহযোগিতা করল না বলে প্রতিভার বিকাশ ঘটাতে পারল না। এমন কারোর কথা জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের জীবনের গল্প চ্যানেলে মানুষের জীবনের বিভিন্ন ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সেই সার্থকতা। গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের পাশে থাকবেন।